আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। প্রতিনিয়ত যেভাবে ক্লাস থাকে আজকেও সেই একইভাবে ক্লাস থাকবে। যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আয়োজন। আজকের আলোচনার বিষয় বৈষ্ণব পদকর্তা গোবিন্দ দাস কবিরাজ সম্পর্কে। তো কথা বাড়াবো না, যেহেতু পরীক্ষা আসন্ন এবং খুব দ্রুততার সঙ্গে আমি সিলেবাসগুলো অনেকটাই চেষ্টা করব কভার করার। তো আজকে আলোচনাটা শুরু করব। দেখুন করছি তো কথা না বাড়িয়ে শুরু করছি। দেখুন আজকে গোবিন্দ দাস সম্পর্কে একটু জেনে নেব। আবির্ভাবকাল। গোবিন্দ দাস ষোড়শ শতকের কবি এবং চৈতন্যোত্তর যুগের কবি বলরাম দাস ও জ্ঞান দাসের সমসাময়িক কবি। অর্থাৎ এখানে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যে প্রথমত ষোড়শ শতকের কবি, দ্বিতীয়ত হচ্ছে চৈতন্যোত্তর যুগের কবি। অর্থাৎ কিন্তু চৈতন্যোত্তর যুগের অনেকেই বলছেন যে তিনি শ্রেষ্ঠ কবি, এবং বলরাম দাস এবং জ্ঞান দাসের তিনি সমসাময়িক কবি। ভীষণ ইম্পর্টেন্ট। জন্মসাল নিয়ে যদিও বিতর্ক রয়েছে। দেখুন জগদন্দু ভদ্রের মতে গোবিন্দ দাস আনুমানিক 1537 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করছেন, আর ক্ষীরোদচন্দ্র রায়চৌধুরীর মতে 1525, আর মুরারি লাল অধিকারীর মতে 1527 খ্রিস্টাব্দ এবং দীনেশ চন্দ্র সেনের মতে 1537 খ্রিস্টাব্দ। তবে যতই অনেকগুলো বই থেকে এটা অন্তত বোঝা যাচ্ছে যে এই জন্মসাল বিতর্ক হলেও 1537টাকেই অনেকে একটু গুরুত্ব দিতে চাইছেন, তাই 1537 খ্রিস্টাব্দে আমরা জন্মসাল হিসাবে দেখব। জন্মস্থান ভীষণ ইম্পর্টেন্ট। পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার শ্রীখণ্ড গ্রামে মাতুলালয়ে অর্থাৎ মাতামহ দামোদর সেনের গৃহেই গোবিন্দ দাস জন্মগ্রহণ করছেন। আর আদিনিবাস, কবিদের আদিনিবাস হচ্ছে পূর্ব বর্ধমান জেলার কুমার গ্রামে। এবং বিভিন্ন উপাধি বিভিন্ন জন দিচ্ছেন। দ্বিতীয় বিদ্যাপতি কবিকে দিচ্ছেন বল্লভ দাস, আর কবীন্দ্র এই উপাধি দিচ্ছেন শ্রীজীব গোস্বামী, আর সৌন্দর্যের কবি উপাধি দিচ্ছেন ডক্টর শঙ্করী প্রসাদ বসু। তার একটি বিখ্যাত বই হচ্ছে মধ্যযুগের কবি ও কাব্য, এবং সেখানে তার সেই জায়গায় কবিরাজ উপাধি দিচ্ছেন শ্রীজীব গোস্বামী। তবে বিতর্ক রয়েছে এটাও নিয়ে। তবে ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের মতে এই উপাধিটি দেন শ্রীনিবাস আচার্য। আমি অন্য একটি বইয়েও পেলাম সাহিত্যের ইতিহাস, সেখানেও কিন্তু এই একই কথা বলছেন। তো সেক্ষেত্রে যদি কখনো শ্রীজীব গোস্বামী অপশন থাকে এবং অসিত বন্দ্যোপাধ্যায় না থাকে তাহলে শ্রীজীব করুন। আর যদি কখনো কখনো যদি শুধু অসিত বন্দ্যোপাধ্যায় থাকে, শ্রীজীব যদি না থাকে তাহলে এটা অপশন করুন। তবে কবিকে অন্যান্য নামেও অনেক পরিচয় আছে। দেখুন শাব্দিক কবি নামে, অলৌকিক কবি শিরোমণি নামে, তাত্ত্বিক কবি নামে, মঞ্জুরি ভাবের কবি নামে, রূপদক্ষ কবি নামে, সৌন্দর্য সচেতন কবি নামে, তারপরে চিত্ররসের কবি নামে, রূপ সচেতন কবি, তারপরে ইন্দ্রিয় প্রত্যয়ে আবেদন নির্ভর কবি, ভক্ত কবি, বৈষ্ণব কবি, আরাধনার কবি। এতগুলো বিশেষ তার নাম রয়েছে যেগুলো আপনাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। সংস্কৃত নাটক, তিনি একটি মাত্র সংস্কৃত নাটক রচনা করেছেন এবং তার নাম হচ্ছে সঙ্গীত মাধব। এ সম্পর্কে খুব একটা বেশি কিছু তথ্য পাওয়া যায়নি। কাব্যগ্রন্থ তিনি একটি লিখছেন। গোবিন্দ দাস কর্ণামৃত নামে একটি কাব্যগ্রন্থ রচনা করছেন। তাহলে শুধুমাত্র তিনি পদাবলী নয়, তিনি নাটক এবং কাব্য লিখেছেন সংস্কৃত ভাষায়। কিন্তু প্রত্যেকটা কিন্তু এই দুটো সঙ্গীত মাধব এবং কর্ণামৃত এর ভাষায় কিন্তু সংস্কৃত। তিনি কোন পর্যায়ের পদে শ্রেষ্ঠত্ব? দেখুন অভিসার, গৌরচন্দ্রিকা ও গৌরাঙ্গ বিষয়ক পদে তিনি কিন্তু শ্রেষ্ঠত্ব অর্জন করছেন। অর্থাৎ অভিসার পর্যায়ের পদেই তিনি কিন্তু রাজা ধীরাজ, এবং এটি কথা বলছেন কিন্তু বিমান বিহারী বসু। পরিবার এবং বংশ পরিচয়ের সম্পর্কে একটু জেনে নিই, যেগুলো পরীক্ষায় আসে। দেখুন পিতার নাম, কবির পিতা ছিলেন শ্রী চৈতন্যের সহচর পরম ভাগবত চিরঞ্জীব সেন। অতটা জানার দরকার নেই, তাহলে আপনারা জেনে যান যে শ্রী চিরঞ্জীব সেন। তবে কিন্তু পরীক্ষা দিলেও দিতে পারে যে শ্রী চৈতন্যের কিন্তু সহচর ছিলেন। মাতার নাম, কবির মাতার নাম সুনন্দা দেবী। মাতামহের নাম, কবির মাতামহ হলেন শ্রীখণ্ডের প্রসিদ্ধ নৈয়ায়িক পণ্ডিত ও কবি দামোদর সেন। অর্থাৎ আমাদের এত কিছু জানার দরকার নেই, তিনি কিন্তু দামোদর সেন মাতামহ। এবার অগ্রজ নাম, অর্থাৎ বিশিষ্ট কবি এবং শাস্ত্রজ্ঞ পণ্ডিত কিন্তু রামচন্দ্র তার অগ্রজ। এবং পত্নীর নাম মহামায়া, পুত্রের নাম দিব্যসিংহ, আর পৌত্র হচ্ছে ঘনশ্যাম। আর ভাগ্নের নাম হচ্ছে প্রেমবিলাস। গ্রন্থের লেখক বলরাম দাস, তার ভাগ্নে ছিলেন। কবির বংশ বৈদ্য বংশে জন্মগ্রহণ করেন। কবির পারিবারিক পদবী, এটা ভীষণ ইম্পর্টেন্ট। কবির পারিবারিক যে পদবী কিন্তু সেন। আর কবির কিন্তু গুরু হচ্ছে বিদ্যাপতি। ভীষণই ভীষণ ইম্পর্টেন্ট। বৈষ্ণব ধর্মে দীক্ষা গ্রহণ 1577 সালে 40 বছর বয়সে শ্রীনিবাস আচার্যের কাছে তিনি বৈষ্ণব ধর্মে দীক্ষা গ্রহণ করছেন। ধর্মমত, প্রথম জীবনে তিনি কিন্তু শাক্ত ধর্মাবলম্বী ছিলেন, অর্থাৎ তার মাতামহের দ্বারা প্রভাবিত। পরবর্তীকালে তিনি বৈষ্ণব ধর্মে গ্রহণ করছেন। এবং কেন গ্রহণ করছেন? দেখুন
মাতামহ দামোদর সেনের অনুপ্রেরণায় কবি শাক্ত ধর্ম গ্রহণ করছেন, অর্থাৎ প্রথম জীবনে কথিত আছে তিনি 40 বছর পর্যন্ত শাক্ত ছিলেন এবং পরবর্তীকালে দেখুন এই গ্রহণী রোগাক্রান্ত হয়ে তিনি বৈষ্ণব ধর্ম গ্রহণ করছেন এবং কার কাছ থেকে সেটা অলরেডি আমরা পেলাম শ্রীনিবাস আচার্যের কাছ থেকে। এরপর পদ সংখ্যা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। ডক্টর বিমান বিহারী মজুমদারের মতে গোবিন্দ দাসের পদ সংখ্যা 728টি, তবে আধুনিক সমালোচকদের মতে তিনি 800টি পদ লিখেছেন, আবার কোথাও কোথাও 700টি পদও পাওয়া যাচ্ছে, তবে তার মধ্যে 458টি পদ পাওয়া গেছে। শাসনকর্তার নাম, অর্থাৎ তার পদে কি কোনো শাসনকর্তার নাম আছে? হ্যাঁ, গোবিন্দ দাসের পদে উল্লেখিত শাসনকর্তার নাম যশরাজ প্রতাপাদিত্য। শুধু তাই নয়, এই যশরাজ প্রতাপাদিত্যও কিন্তু কবির বন্ধু ছিলেন। আর গোবিন্দ দাসের উল্লেখ প্রেমবিলাস, ভক্তি রত্নাকর ও নরোত্তম বিলাস, সারাবলি, অনুরাগবল্লী প্রভৃতি গ্রন্থে কিন্তু গোবিন্দ দাসের পরিচয় পাওয়া যাচ্ছে। কবির শেষ জীবন ভীষণ ইম্পর্টেন্ট। মুর্শিদাবাদ জেলার ভগবানগোলার নিকট তেলিয়া পুধুনি গ্রামের পশ্চিম পাড়াতে কবির শেষ জীবন কাটান, অর্থাৎ কবির শেষ জীবন এখানে। মৃত্যু আনুমানিক 1535 শকাব্দ, অর্থাৎ 1613 খ্রিস্টাব্দের আশ্বিন মাসের শুল্ক পক্ষের প্রতিপদ তিথিতে তিনি পরলোক গমন করেন। তবে কারো কারোর মতে কিন্তু আর একটা সাল পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে 1612, অর্থাৎ মতান্তর রয়েছে। তাই আপনারা সেই ঝোপ বুঝে কোপ মারার মতো যদি 1613 থাকে তাহলে এটা অপশনটা চুজ করবেন, আর যদি 1612 থাকে তাহলে এটা অপশন থাকবে। আর দুটো থাকলে সেটা নিয়ে কী করবেন সেটাই তো আমি নিজেই উত্তরটা খুঁজে পাচ্ছি না যে কী করবেন। তখন আপনাদের দেখতে হবে যে সব থেকে কোন বইয়ে বেশি পাওয়া যাচ্ছে, অর্থাৎ কিন্তু 1613টাই কিন্তু বেশিরভাগ বইয়ে পাওয়া যাচ্ছে। পত্রপত্রিকায় গোবিন্দ দাস, জ্ঞানাঙ্কুর ও প্রতিবিম্ব পত্রিকায় গোবিন্দ দাসের জীবনের সম্পর্কে আলোচনা হয়েছে। গোবিন্দ দাস কেন্দ্রিক রচনা, অর্থাৎ গোবিন্দ দাসকে কেন্দ্রিক কিছু। গোবিন্দ দাস কবিরাজ, এই বইটির লেখক হচ্ছে ডক্টর সুকুমার সেন। তারপরে গোবিন্দ দাসের খসড়া, বইটি হচ্ছে জয়গোপাল গোস্বামী। আর গোবিন্দ দাস একটি প্রবন্ধ, তার লেখকের নাম হচ্ছে কৈলাসচন্দ্র ঘোষ। এবং গোবিন্দ দাস বাঙালি কবি নাকি মৈথিলি কবি, এটা নিয়ে একটু বিতর্ক রয়েছে। তবে 1300 এর বিতর্ক সূত্রপাত কে করছেন দেখুন, 1311 সালে নগেন্দ্রনাথ গুপ্ত বিদ্যাপতির মতো গোবিন্দ দাস কবিরাজকেও কিন্তু মৈথিলি প্রমাণ করার চেষ্টা করেছেন। তবে দীনেশচন্দ্র সেন এই অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ করছেন। ভীষণ ইম্পর্টেন্ট। বিখ্যাত কিছু আমরা পদ এবং তার পর্যায়ে দেখে নেব যেগুলো পরীক্ষা আসতে পারে আপনাদের জন্য। এবং যেমন পূর্বরাগ পর্যায়ের পদ দেখুন, দুটো উল্লেখ করেছি আমি এখানে, অসংখ্য লিখেছেন। তার মধ্যে ঢলো ঢলো কাঁচা অঙ্গের লাবণী, আর একটা হচ্ছে যাহা যাহা নিকো শয়ে তনু তনু জ্যোতি, অর্থাৎ যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো উল্লেখ করেছেন। গৌরচন্দ্রিক এবং গৌরাঙ্গ বিষয়ক পদ, যেহেতু তিনি এই পদের শ্রেষ্ঠত্ব। দেখুন কি পেখুলু নটবর, গৌরকিশোর, আর আছে নিরোদ নয়নে ঘনসিঞ্চন। এই পদটি জানেন না এমন কেউ কিন্তু নেই যারা বাংলা সাহিত্যের স্টুডেন্ট। আর অভিসার পর্যায়ের পদ, যেহেতু অভিসার পর্যায়ের পদে তিনি রাজাধিরাজ, দেখুন কুল, মরিয়াত, কপাট, উদ্ঘাটলু আর কণ্টককারী, কমলের সমপদতল, আর হচ্ছে মন্দির বাহির কপট, আর একে কুলো কামিনী তাহে কুহু যামিনী, আর মাধব কি কহ দৈব বিপাক। এগুলো হচ্ছে তার অভিসার পর্যায়ের পদ এবং এগুলোই ভীষণ বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। তো সেক্ষেত্রে আমি এগুলোর উল্লেখ করলাম। অন্যান্য তথ্য আমরা দেখে নেব যে দাসরসের পদ না লিখেও বিনয়বশত তিনি দাস উপাধি ব্যবহার করতেন। আর গোবিন্দ দাস শ্রীরূপ গোস্বামীর অনুগত ছিলেন। আর গোবিন্দ দাসের পদে যশরাজ প্রতাপাদিত্যের কথা উল্লেখ আছে, যেহেতু তার বন্ধু ছিলেন তাই। এছাড়া বিদ্যাপতি কয়েকটি অসম্পূর্ণ পদ সমাপ্ত করেছেন গোবিন্দ দাস, যেমন প্রেম অঙ্কুর জাত আত ভিল এই পদটি। আর অভিসার পর্যায়ে রাজাধিরাজ বলা হয় গোবিন্দ দাসকে, এবং কে বলেছেন? ডক্টর বিমান বিহারী মজুমদার। গোবিন্দ দাসের অষ্টকালীয় নৃত্যলীলায় 51টি পদ রয়েছে, অর্থাৎ অষ্টকালীয় নৃত্যলীলার অপর নাম তাই 51 পদ। গোবিন্দ দাসের প্রকৃত নাম গোবিন্দ দাস ঝা, এ কথা বলছেন নগেন্দ্রনাথ গুপ্ত, যিনি কিন্তু মৈথিলি কবি হিসাবেই তাকে দেখতে চেষ্টা করছেন বিদ্যাপতির মতো, অর্থাৎ এবং এর অপচেষ্টার বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ করেছেন দীনেশচন্দ্র সেন। গোবিন্দ দাস মাথুর পর্যায়ের পদ রচনায় দুর্বল, অর্থাৎ তিনি এই জায়গায় তিনি অনেকটাই দক্ষতার পরিচয় দিতে পারেননি। গোবিন্দ দাস কবিরাজ প্রবন্ধটির রচয়িতা সুকুমার সেন, তিনি এই প্রবন্ধটি ভাষাচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের পরামর্শ অনুযায়ী লিখছেন, অর্থাৎ লেখেন। তারপরে গোকুলানন্দ সেন সংকলিত পদ কল্পতরুতে গোবিন্দ দাসের পদের সংখ্যা 406টি। আর গোবিন্দ দাস রচিত কাব্যটির নাম হচ্ছে কর্ণামৃত, অলরেডি একবার জানানো হয়েছে। তারপরে রাধিকার 12 মাসা, যে বৈষ্ণব কবি বর্ণনা করেছেন তিনি হচ্ছেন কিন্তু গোবিন্দ দাস, অর্থাৎ এখানে একটু ব্যতিক্রম। তারপরে পদাবলীর সাহিত্যে কলহান্তরিতার শ্রেষ্ঠ কবি গোবিন্দ দাস, এখানে বাস হয়ে গেছে, তার জন্য দুঃখিত।
আর গোবিন্দ দাস বাঙালি নন, মন্তব্য করেছেন নগেন্দ্রনাথ গুপ্ত। অলরেডি বলেছিলাম যে তিনি কিন্তু মৈথিলি কবি হিসাবেই প্রতিপন্ন করার চেষ্টা করেছেন। ব্রজবুলি ভাষার শ্রেষ্ঠ পদকর্তা গোবিন্দ দাস, আর গোবিন্দ দাস মঞ্জুরি ভাবের সাধনায় ব্রতী ছিলেন। আর কবীন্দ্র বচন সমষ্টের একটি পদ আছে, দেখুন, মার্গে পঙ্কিনী তো দান্ধ তমসে নিঃশব্দ চারক গন্তব্য অনুসরণে কিন্তু কণ্টক গাড়ি পদটি কিন্তু রচনা করছেন। অর্থাৎ এই যে কণ্টক গাড়ি পদটির কোন যে কবীন্দ্র বচন সমষ্টের একটি অংশ থেকেই কিন্তু এটা প্রভাব রয়েছে। তারপরে গোবিন্দ দাস খেতড়ি মহোৎসবে যোগ দিয়েছিলেন। আর 1311 সালে নগেন্দ্রনাথ গুপ্ত বিদ্যাপতির মতো গোবিন্দ দাস কবিরাজকে মৈথিলি প্রমাণ করার চেষ্টা করেছেন, যেটার অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন দীনেশচন্দ্র সেন। এই তো ছিল মোটামুটি আজকের আলোচনা। ভিডিওটি আপনাদের কতটা সহায় হয়ে উঠছে একটু জানাতে ভুলবেন না, একটু জানাবেন, কমেন্ট করবেন যদি ভালো লেগে থাকে। আর অন্যদের মাঝে শেয়ার করার জন্য আপনাদের কাছে অনুরোধ করব, যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাচ্ছেন। আর যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও অন্যদিন আবার দেওয়া হবে। ধন্যবাদ।